স্বাগত জানাতে চাই প্রযত্নে বাংলাদেশে এবং পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। নরেন্দ্র মোদীর সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন ডক্টর ইউনূস। তিনি এমনটি উল্লেখ করে আজ প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং শতাব্দীর সেরা বিচার দেখা যাবে। এবং এ নিয়ে আজ আমরা এমন একটি প্রেক্ষাপটে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, শেখ হাসিনার প্রত্যর্পণ কী বার্তা দিলেন মোদি সে বিষয়। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমাদের সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই প্রযত্নে বাংলাদেশে। এবং গত কয়েক দিনের আসলে জল্পনা কল্পনা চলছিল, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা এবং পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হবে সেই বৈঠক নিয়ে, বিমস্টেকের সাইডলাইনের এই বৈঠক নিয়ে আমাদের দেশের গণমাধ্যমের পাশাপাশি কিন্তু ভারতীয় গণমাধ্যমেও আমরা গতকাল থেকে যদি বলি বিভিন্ন সংবাদ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেক্ষেত্রে আসলে যুক্ত করতে চাই, ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে স্বাভাবিকভাবেই শেখ হাসিনার বিষয়ে এসেছেন এবং তার প্রত্যাবর্তন নিয়েও কথা হয়েছে। এমনটা যখন বলা হচ্ছে তখন কিন্তু প্রেস সচিব আজ বলেছেন যে ভারতের যে অভিব্যক্তি ছিল সেটি নেতিবাচক ছিল না। প্রেস সচিব মশাই, আপনার কাছে আসলে আমি জানতে চাই, আজাদ মজুমদার আপনার কাছ থেকেই শুরু করতে চাই, তাদের বক্তব্য নেতিবাচক ছিল না, তাদের বক্তব্য কি ইতিবাচক ছিল হিসেবে আমরা ধরে নিব, নাকি তাদের বক্তব্য একদম নিউট্রাল একটা পার্সপেক্টিভ থেকে আমরা ধরে নিব যে আসলে তারা সেরকম কোনো কিছু বলেনি? নিউট্রাল শব্দটাই তো এখানে আসলে আসে না এই কারণে যে নিউট্রাল বললে মনে হয় যে আমরা একটা পক্ষ, ভারত আমাদের প্রতিপক্ষ। এখানে তো আসলে প্রতিপক্ষের কোনো বিষয় নেই। আমাদের দেশের একজন নাগরিক, তার বিরুদ্ধে আমাদের দেশের আদালতের সমন আছে, আমাদের দেশের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমরা আমাদের চুক্তি অনুযায়ী ভারতের কাছে আমাদের আদালতের নির্দেশনার কথা জানিয়েছি এবং তাদেরকে বলেছি আমাদের দেশের নাগরিক যিনি আমাদের দেশে অপরাধের দায়ে অভিযুক্ত তাকে ফেরত দেবেন। সো এখানে পক্ষ বিপক্ষ বা নিউট্রালিটি এগুলোর কোনো বিষয় নেই, এখানে কিছু কূটনীতিক বিষয় আছে। আর ইতিবাচক যে কথাটা আপনি বলছেন, এটা আসলে এই বৈঠকটা হওয়াটাই তো আসলে সবচেয়ে বড় ইতিবাচক একটা বার্তা। কারণ আপনি জানেন যে দুইটা দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি তো অবশ্যই হয়েছিল, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের আগে যিনি শাসক ছিলেন তিনি যখন ভারতে পালিয়ে আশ্রয় নিলেন, বাংলাদেশের মানুষ যখন দাবি জানাচ্ছে তার বিচারের, সেই মুহূর্তে ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের যে অনুরোধ সেই অনুরোধে কোনো সাড়া দেয়নি। তো এইসব ক্ষেত্রে, এবং শুধু তা নয়, উনি সেখানে বসে এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে। তো এটা আর প্রেক্ষিতে সবসময় ভারতের সাথে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। তো সেই টানাপোড়েনটা অন্তর্বর্তীকালীন সরকারও বিশ্বাস করে যে সেই টানাপোড়েনটা দূর করা সম্ভব আলোচনার মাধ্যমে। এবং এটা কোনো শর্তযুক্ত বিষয় না যে একজনকে ফেরত দিলেই সম্পর্ক উন্নয়ন হবে, কারণ বাংলাদেশ আর ভারতের আসলে সম্পর্কটা বহুমাত্রিক। এখানে অনেক ধরনের বিষয় জড়িত আছে, বাণিজ্যিক স্বার্থ জড়িত আছে, পাশাপাশি আমাদের যে অভিন্ন নদীর পানি বন্টন সেটা আছে, দুদেশের মানুষ সীমান্তে একই ধরনের কালচার শেয়ার করে বাংলাদেশের অনেক অঞ্চলে, যাদের সাংস্কৃতিক এবং ভাষাগত মিল আছে। তো ইত্যাদি কারণে যে সম্পর্কটা ভারতের সাথে বাংলাদেশের, এই সম্পর্কটা বহুমাত্রিক এবং এটা নানাভাবে এটা উন্নয়নের সুযোগ আছে। তবে এই সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে ওনার প্রত্যর্পণ কিছুটা বাধা হিসেবে যদি কাজ করে থাকে, বাংলাদেশ বিশ্বাস করে যে ভারত সে বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নেবে এবং সেই অনুরোধটাই তাদেরকে জানানো হয়েছে। অবশ্যই। এ পর্যায়ে আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসলে জানতে চাই, আমরা কিন্তু শিরোনামের সময় আসলে বলছিলাম হাসিনা ইস্যুতে দিল্লি চুপ থাকায় অসন্তুষ্ট বিএনপি, এর আসলে ব্যাখ্যা চাই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য, আসলে গতকাল যেরকম আমরা আপনাদের দলীয় পক্ষ থেকেও কিন্তু শুনেছিলাম যে আপনারা এই বৈঠককে স্বাগত জানিয়েছেন এবং সম্পর্ক ভালো হবে এমনটা কিন্তু আশা করা হয়েছে দু দেশের মধ্যে সম্পর্ক। সেক্ষেত্রে আসলে আপনার কাছ থেকে আসলে ব্যাখ্যা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। নম্বর 1 হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটা সফল বৈঠক করেছেন ভারতীয় কর্তৃপক্ষের সাথে। এই প্রথম আমার কাছে মনে হলো গত 15 বছর পরে বাংলাদেশ ভারতের
সাথে ঠিক চোখে চোখ রেখে কথা বলেছে। এটা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমরা পছন্দ করেছি, ভালো লেগেছে। আর নিঃসন্দেহে আমাদের শুরুটা ভালো। আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখি, যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি, আমরা তো ঠিক আমাদের পররাষ্ট্রনীতি, আমরা বাংলাদেশকে তো ওই জায়গায় দেখতে চাই। এটা আসলে গায়ে পড়ে ঝগড়া করার বিষয় না, অথবা বৈরী সম্পর্ক করা না। একটি রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যে আপনার সম্পর্ক উন্নয়ন করবে, তার ভিত্তিটা কী হবে? এটা তো পারস্পরিক সম্মানের ভিত্তিতে হবে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে হবে। এটা মানে শুধুই দিয়ে গেলাম, হ্যাঁ, এটা তো কোনো সম্পর্ক না। যেমন শেখ হাসিনা যখন আপনার অবৈধভাবে ক্ষমতা ছিলেন, তিনি একটি কথা বলতেন, ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। কাউকে সারা জীবন মনে রাখার সম্পর্ক তো একটা প্রেমের সম্পর্ক হতে পারে, এটা তো কোনো কূটনৈতিক সম্পর্ক, এটা তো একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক হয় না, তাই না? আমি এমন দিলাম যে সারা জীবন তার আমার কথা মনে রাখবে, আর মানে তিনি এমন কিছু করবেন না যেটা আমারও সারা জীবন মনে রাখবে, অর্থাৎ আমার হতাশা থেকে দিতে অর্থাৎ অপ্রাপ্তি থেকে, বঞ্চনা থেকে, এটা তো মনে রাখার বিষয়, তাই না? এখন কথা হচ্ছে যে আমাদের অনেকগুলো ইস্যুজ আছে ভারতের সাথে, আমাদের ডিসপিউট আছে নিঃসন্দেহে। সেই ডিসপিউটগুলো আমাদের রিজলভ করতে হবে, এবং নিঃসন্দেহে সেটা আমাদের পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে করতে হবে। এটা মিউচুয়ালি করতে হবে, কারণ আমরা তো আসলে তাদের সাথে ঠিক এখনকার দিনে তো আমরা ঠিক মানে যুদ্ধ করে যেমন কোনো কিছু চাপিয়ে দেওয়া যেমন আদায়ও করা যাবে না, এবং সেটা আমরা করতে চাইও না। তো সেজন্য আমাদের একটা মানে এই যে আপনার মানে ডিসপিউটগুলো আছে, সেই ডিসপিউটগুলো রিজলভ করার জন্য ডায়ালগটা কন্টিনিউ করতে হবে। এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু উনি অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। আমাদের অভিন্ন নদীর বিষয়গুলো আছে, আমাদের ট্রেড ডেফিসিটের বিষয় আছে, অনেক বিষয় আছে। তো সেই বিষয়গুলো তো আমাদের দেখতে হবে। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক প্রচারণা ভারতীয় মিডিয়া গত 5ই আগস্ট থেকে একজন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশকে নেগেটিভলি পোট্রে করার তাদের একটা খুবই একটা বাজে অ্যাটেম্পট আমরা দেখতে পাই তাদের বিভিন্ন মিডিয়াতে। সেটা তারা বন্ধ করছে না, যদিও তারা বলে যে এটা মানে তাদের দেশের মিডিয়া ফ্রি, সুতরাং মিডিয়াতে তারা ইন্টারফেয়ার করতে পারে না, এই ধরনের একটা ব্যাখ্যা তারা দেয়, আমি দেখেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানে একটা বিধান কিন্তু আছে, সেটা হচ্ছে যে রিপোর্টিংয়ে মানে পত্রিকায় লেখালেখির ক্ষেত্রে যে কোনো ব্যাপার হোক না কেন, কোনো বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক হানি হতে পারে এমন কোনো মন্তব্য, এমন কোনো লেখালেখি হলে তার বিরুদ্ধে পিউনিটিভ মেজার নেওয়া যায়। এটাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। আমি ঘটনার ভিকটিম আমি নিজে। আমি 1997 সালে মানে আর্লি 97-তে, তখন আমার একটি পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা জনতার ডাক। আমি জনতার ডাক পত্রিকাতে একটা কভার স্টোরি করেছিলাম, আমি এটার এডিটর ছিলাম বলছি এই কারণে যেহেতু এখন পত্রিকাটা প্রকাশিত হচ্ছে না পত্রিকাটি। তো এই পত্রিকাতে আমি অনুপ চেটিয়ার উপর একটা মানে আমরা কভার স্টোরি করেছিলাম। যে অনুপ চেটিয়া ছিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী মানে ভারতীয় সরকারের মানে বক্তব্য অনুযায়ী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা অনুপ চেটিয়া। তিনি বাংলাদেশে আশ্রয় মানে বাংলাদেশে ছিলেন, তিনি লুকিয়েছিলেন এখানে, এবং শেখ হাসিনা ক্ষমতা আসার পরপর অনুপ চেটিয়াকে ভারতের কাছে তুলে দেওয়ার উদ্যোগ নিলেন। তখন আমরা, অর্থাৎ লেখাটা আমার নিজের নামই ছিল, আমি প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশের সংবিধানে খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করা আছে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তার ইন্ডিপেন্ডেন্স গেইন করেছে, স্বাধীনতা অর্জন করেছে। পৃথিবীর মুক্তিকামী মানুষের মুক্তি সংগ্রামকে বাংলাদেশ সমর্থন দেবে। আমি প্রশ্ন তুলেছিলাম যে অনুপ চেটিয়া 1971 সালে তার বয়স ছিল 16 থেকে 18 বছর, একটা মানে কৈশোর উত্তীর্ণ যুবক, এবং বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে ভারতের নানান রাজ্যে গিয়েছিল। এই যে আমাদের মুক্তি পাগল মানুষগুলো যে মানে ভারতে আশ্রয় নিয়েছে বা ভারত থেকে তারা মানে ট্রেনিং নিয়ে আবার এই দেশে এসে যুদ্ধ করেছে, এটা তিনি প্রত্যক্ষ করেছেন। এই প্রত্যক্ষ করার মধ্য থেকে তার নিজের গোষ্ঠীর জন্য, নিজের অঞ্চলের মানুষের স্বাধীনতা স্বপ্ন তিনি দেখতেই পারেন। এটা তার নিজস্ব ভাবনা, এটা আমি বলছি না, তার নিজস্ব ভাবনা। তো এমন একজন মানুষ, তাকে আপনি সংজ্ঞায়িত করতে পারেননি একজন মানে আপনার মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করতেই পারেন। মানে আমি মুক্তিযুদ্ধ বা একটা স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা যেই কারণে মানুষের সৃষ্টি হয়, আর যেই রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে মানুষ বা সেপারেট হয়, ওই রাষ্ট্রটি তো তাকে বিচ্ছিন্নতাবাদী বলবে। 71 সালে পাকিস্তানের কি আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলেনি? বলেছে তো।
আমাদেরকে তো শত্রু হিসেবে গণ্য করেছে। তো ভারতীয় কর্তৃপক্ষের কাছেও ওইখানকার যারা স্বাধীনতাকামী অর্থাৎ কথিত স্বাধীনতাকামী, আমি এটা আমার তাদের প্রতি আমার কোনো মানে দৃষ্টিভঙ্গি না, আমি জাস্ট একটা উদাহরণ টেনেছি। তো এই লেখার এবং শেখ হাসিনা যখন তাকে মানে ভারতীয় সরকারের কাছে যখন প্রত্যর্পণ করলেন, তখন এটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বলের মধ্যে যে কথাটি উচ্চারিত আছে সেটার ভায়োলেশন হয়েছে। কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকারের বক্তব্য ছিল যে আমার এই লেখার মধ্য দিয়ে ভারত সরকারের সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আমি ক্ষতি সাধন করেছি, যার জন্য তারা আমার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলার রুজুর প্রক্রিয়া নিল এবং এক পর্যায়ে আমি দেশান্তর হলাম। তো এইটা একটা বিষয় তো থাকেই, মানে আমি একটা আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম। তো শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটা এসছে বাংলাদেশে, এবং তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে হত্যার তিনি মানে প্রধান কিরণক, তার নির্দেশে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। শুধুমাত্র 36 দিনের হিসাবে যদি ধরি, জুলাই এবং মানে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এর মধ্যে প্রায় 2000-এর বেশি মানুষ আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 20,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, কারোর 2 চোখ গিয়েছে, কারোর 1 চোখ গিয়েছে, শরীরে অসংখ্য মানে ছড়াগুলি তাদের শরীরের মধ্যে ঢুকে আছে, যন্ত্রণায় ক্লিষ্ট এই সমস্ত মানুষগুলো। সুতরাং এর দায় তো তাকে নিতে হবে, এবং তার বহুত স্পিচ আছে, এবং মানে সি সো নটোরিয়াস আই মাস্ট সে, যে এই যে উনি মানে আরেকটা দেশে তিনি মানে আশ্রয় নিয়েছেন, আশ্রয় নেওয়ার পরে সেখান থেকে তিনি বলছেন তার বিরুদ্ধে বোধহয় অ্যারাউন্ড 270টার মতো বোধহয় মামলা হয়েছে। তিনি বলেছেন ওই সে আমরা ছোটোবেলায় একটা গল্প শুনতাম, যাহা 52 তাহা 53, অর্থাৎ 270টা মামলা যেহেতু তার হয়েছে, হত্যার মামলা হয়েছে, তিনি 270টা হত্যাকাণ্ড প্রকৃতপক্ষে তিনি এটা মানে সংগঠিত করতে চান, মানে এইভাবেই তিনি মেসেজটা তার কর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন একটা পার্টির প্রধান, ঠিক আছে, তার অনেক মানে ভাইসেস আছে, অনেকগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু এই ধরনের পরিস্থিতি যদি বলে যে আমার বিরুদ্ধে তো 270টা অলরেডি হত্যা মামলা হয়েছে, আর এখন আমরা 270টা মেরেই এখন মানে প্রকৃতপক্ষে হত্যা মামলার আসামি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ইনসাইটিং মানে স্পিচেস, এগুলো কোনো রাজনৈতিক নেতৃত্ব দূরের কথা, একটা মানে খুব সেন্সেবল মানুষের পক্ষে এই ধরনের উচ্চারণ করাটা ভেরি ডিফিকাল্ট। সুতরাং তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। তিনি এই হত্যাকাণ্ডের যে তিনি প্রধান নির্দেশদাতা, এটার ব্যাপার এই সাক্ষ্য প্রমাণের কোনো আপনার ঘাটতি নেই আমাদের কাছে। সুতরাং আমাদের সরকার প্রধান জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তার যে প্রত্যর্পণ দাবি করেছেন, যে ইস্যুটি তুলেছেন, এটা খুব রাইটলি রেইজড, সঠিকভাবে উত্থাপিত হয়েছে। এক্স্যাক্টলি মানে উই আর নট অ্যাওয়ার অফ দ্য ম্যাটার যে ওটার উত্তরে মানে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, যেটা আমাদের পার্টির আমাদের একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার তিনি উচ্চারণ করেছেন, মানে ইন্ডিয়ার কাছে সুস্পষ্ট কিছু না বলায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। আসলে এটা গোটা জাতি তো আসলে ভারতের কাছে একটা ইতিবাচক মানে মনোভাব চায়। তবে এটা সত্য যে ভারতে যে শেখ হাসিনা বলে গেছেন এত ভারত পেয়েছে, ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ড ওভার হার, খুব তাদের জন্য খুব কষ্টের হবে। ভালোবাসার মানুষ, এত কিছু দিয়েছেন তাকে, এবং তিনি তার জীবনের লম্বা একটু সময় কিন্তু ভারতেও পার করেছেন, কয়েক দশক। সি লাভস টু ডু ইট। তিনি মানে ওইটা অনেক লম্বা সময় পার করেছেন, তিনি ওখানে থাকতেও পছন্দ করেন, এতেও কোনো মানে সন্দেহ নেই, তিনি থাকতে পছন্দ করেন, তিনি তার পছন্দের জায়গাতেই গিয়েছেন। যেই জায়গাটিতে তিনি পছন্দ করেন, তার পছন্দের জায়গা থাকে না মানুষের, যে আমি ওই জায়গায় বসবাস করতে পছন্দ করি, আরেকজন বলবে যে আমি অমুক জায়গায় থাকতে পছন্দ করি, কিছু মানুষ গ্রামে থাকতে পছন্দ করে, আছে না? তো উনি ওই জায়গাটিতে থাকতে পছন্দ করেন, সেই হিসাবে মানে ওনার ইচ্ছাকে ভারত সম্মান দেখিয়েছে। সেক্ষেত্রে তবে আমাদের জনগণের ইচ্ছা, জনগণ আকাঙ্ক্ষার প্রতি ভারতীয় সরকার শ্রদ্ধাশীল থাকবে, এটা নিঃসন্দেহে আমরা আশা করতে পারি না, এটা আমরা দাবিও করছি। অবশ্যই। আজাদ মজুমদার, আপনার কাছে আসলে পর্যায়ে প্রশ্নটি এভাবে রাখতে চাই যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা প্রত্যর্পণ যেটাই বলি না কেন, রাজনৈতিক বন্দির ক্ষেত্রেই প্রত্যর্পণ,
আমি যদি ভুল না হয়ে থাকি একজন না, রাজনৈতিক একজন যদি বেআইনিভাবে যদি তিনি অন্য দেশে থাকেন, জি, অনুপ্রবেশকারী। তাকে যদি মানে তিনি যদি ওয়ান্টেড হন, সে ওয়ান্টেড পারসনকে যখন হ্যান্ডওভার করা হয় তখন বাংলা শব্দটা হবে প্রত্যর্পণ। জি, সেক্ষেত্রে প্রত্যাবাসন তো রিহ্যাবিলিটেশন টাইপের, ইটস নট কারেক্ট। যেমন আপনার রোহিঙ্গাদের বেলা আপনি যে নিউজটা পড়েছেন আপনি, সেখানে প্রত্যাবাসন হবে, ওখানে ওটা প্রত্যর্পণ হবে না। প্রত্যর্পণ অ্যাপ্লিকেবল অনলি আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্রের কাছে। সেক্ষেত্রে আজাদ মজুমদার, আপনার কাছে আসলে আমি প্রশ্নটা দিয়ে আসলে বিরতিতে যেতে চাই। রাজনৈতিক বন্দির ক্ষেত্রে আমরা তাকে বারংবারই, শেখ হাসিনাকে আমরা বারংবারই রাজনৈতিক ভাবে কিন্তু আমরা বলা হচ্ছে যে মাত্র আসাদুজ্জামান রিপনও যেভাবে বললেন যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এবং তিনি আমাদের হত্যা মামলা আছে, যে হত্যা মামলা আছে এবং তিনি আমাদের চোখে কিন্তু তিনি একজন হত্যাকারী। এবং সেক্ষেত্রে রাজনৈতিক বন্দী হয়তোবা রাজনীতির ক্ষেত্রে হয়তোবা আমরা বলছি যে তিনি হত্যাকারী, কিন্তু ভারত সরকারের চোখে হয়তোবা তিনি তারা হয়তোবা অন্য চোখে দেখছে। তাদের স্টেটে একজন আশ্রয় চেয়েছে, হয়তোবা তারা সেই চোখে দেখছে, কিংবা নিতান্তই বন্ধু একজন বিজেপির কথা যদি বলি, আওয়ামী লীগ এবং বিজেপির দীর্ঘ সময়ের যে সম্পর্ক, সেই সম্পর্কেও আমরা দেখেছি তাদের ভিতর সম্পর্ক খুবই ভালো। এবং তার পাশাপাশি যদি বলি ভারতীয় অন্যান্য দলগুলোর সাথেও কিন্তু শেখ হাসিনার সম্পর্ক খুবই ভালো আমরা দেখে এসেছি। সেক্ষেত্রে আসলে তাকে দেশে আনাটা কতটুকু আমাদের জন্য আসলে চ্যালেঞ্জিং হবে এটি যেমন জানতে চাই, তার পাশাপাশি আরও এতে আমাদের সম্পর্কের টানাপোড়েন পড়বে কিনা এটিও জানতে চাই। তবে তার আগে একটি বিরতিতে যেতে চাই। প্রযত্নে বাংলাদেশের সময় হলো একটি বিরতির সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি শেখ হাসিনা বিষয়ে কি বার্তা দিলেন নরেন্দ্র মোদী সে প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমাদের সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে। এবং বিরতির আগে আসলে জিজ্ঞাসা করছিলাম আজাদ মজুমদার আপনাকে যে রাজনৈতিক বন্দী এই শব্দটি আসলে শেখ হাসিনার সঙ্গে কোনোভাবে যায় কিনা সে প্রসঙ্গটি আসলে আসবো না। তাকে যেহেতু আমরা হত্যাকারী হিসেবে আখ্যায়িত করছি, ভারতের আসলে স্ট্যান্ডটা কি তাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে, সেটি নিয়ে আসলে জানতে চাই। শুধুই কি বন্ধু? প্রথম কথা হচ্ছে রাজনৈতিক বন্দী বলতে আসলে কোনো বন্দী থাকে কিনা আমার জানা নেই। আর ওনার বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ আছে। শুধু মানুষ হত্যা না, এর আগে গুম, তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, লুটপাট, এরা নানা ধরনের অভিযোগ আসে। তো ওনাকে আসলে অভিযুক্ত হিসেবে দেখাই ভালো। তো উনি যদি মনে করেন উনি নিরপরাধ, উনি দেশে এসে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগ খণ্ডন করবেন, উনি ওনার সেই সুযোগ তো রয়েছেই। তবে ভারতের ক্ষেত্রে এটা আসলে যতটা না রাজনীতি, তার চেয়ে আমার কাছে মনে হয় যে কিছু কৌশলগত বিষয় আছে। এটা যেমন আপনার উনি একটু আগে রিপন ভাই বলছিলেন যে ভারতকে উনি যা দিয়েছেন ভারত আজীবন মনে রাখবে। তো এরকম কেউ যখন একটা দেশকে এরকম দিয়ে যায় ক্রমাগত, তখন তাকে তো দেখতে হয় একটা দেশের। যদি না দেখে তাহলে তো আর নতুন দালাল তৈরি হবে না। নতুন করে আরও যারা তাদের দালালের জন্য প্রস্তুত হচ্ছে বা দালাল হতে চায়, তারা কোন ভরসায় করবে? তারা যদি বিপদে পড়ে তারা যে ভারতে আশ্রয় পাবে, সেই নিশ্চয়তাটা ভারত তাদেরকে দিতে চায়। নতুন দালাল তৈরি করার জন্যই আসলে পুরাতন দালালদেরকে ভারত আশ্রয় দিচ্ছে, অনেকটা এরকমই আমাদের কাছে মনে হয়। আর এর বাইরে এখানে তো অন্য কিছু নাই, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। বিষয়টা বাংলাদেশের মানুষ তো রাজনৈতিক ফয়সালা তো ওনার আসলে 5ই আগস্ট হয়ে গিয়েছে, ওনার রাজনৈতিক ভাগ্য কিন্তু সেদিনই নির্ধারিত হয়ে গিয়েছে। এখন যেটা হচ্ছে সেটা উনি যেই সব অপরাধের সাথে যুক্ত ছিলেন আপনার ক্ষমতায় থাকাকালীন সময়ে, সেই অপরাধগুলোর জন্য মামলা হয়েছে। যারা ভুক্তভোগী তারা মামলা করেছে, আইসিটিতে আরও অনেকগুলো মামলা হয়েছে। এই মামলাগুলো তদন্তাধীন আছে এবং আদালত থেকে বলা হয়েছে ওনাকে গ্রেপ্তারপূর্বক আদালতে হাজির করতে। সরকারের দায়িত্ব হচ্ছে আদালতের নির্দেশনা পালন করা এবং সেই কাজটাই সরকার করে যাচ্ছে। তবে সেক্ষেত্রে আরেকটি জিনিস আসলে জানতে চাই, যে প্রক্রিয়াতে আসলে তাকে বাংলাদেশে ফেরত আনার কথা বারংবারই হচ্ছে, বন্দি বিনিময় প্রক্রিয়া কিংবা সেই আইনটি নিয়ে আসলে জানতে চাই
সেটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, বা সেই প্রক্রিয়াটিও বা কি সাধারণ মানুষের জন্য যদি আমরা আসলে জিজ্ঞাসা করি, খুব সহজ করে সেই প্রক্রিয়াটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রক্রিয়াটা খুব সোজা। ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছে ওনাকে চেয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে উনি ভারতে বন্দী কিনা। আমরা সাধারণভাবে জানি যে উনি বন্দী, কারণ যদিও ওনাকে ভারত সরকার কথা বলার সুযোগ দিচ্ছে এবং উনি কথা বলে বাংলাদেশে অনেক ধরনের উত্তেজনা তৈরি করছেন, কিন্তু যেহেতু আইনের দৃষ্টিতে তিনি আসলে অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত, ওনাকে সেইভাবে ট্রিট করে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে, এবং এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা অনেক আগে থেকে চালানো হয়েছে। আর গতকাল তো দেশের সর্বোচ্চ পর্যায় থেকেই আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্টটা করা হয়েছে। জি, অবশ্যই। এবং সেক্ষেত্রে আরেকটি জিনিস, বৈঠকের কথা যখন চলে আসছে আজম মজুমদার, আবারও আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই। বৈঠকে কিন্তু আমরা ভারতের পক্ষ থেকে একটি জিনিস দেখেছি যে 5 আগস্টের পরবর্তী যত সংখ্যাগরিষ্ঠদের প্রতি যে হত্যাকাণ্ড কিংবা বিভিন্ন সময়ে যে আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখেছি, সেগুলোর তারা যেমন বিচার চেয়েছে, তার পাশাপাশি মাইনরিটিদের ক্ষেত্রেও তারা বারংবার বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন জিনিস নিয়েই আসলে কথা হয়েছে, বিচার চেয়েছেন তারা। তবে 5 আগস্টের পূর্বের যে হত্যার কথা কিছুক্ষণ আগে আসাদুজ্জামান রিপনও বলছিলেন, যে 5 আগস্টের পূর্বে যে প্রায় 2000 মানুষের হত্যা আমরা প্রায় 1.5 মাসের সময়ের মধ্যে দেখেছি। তার আগেরগুলোর কথা হয়তোবা যদি আমরা আনি, সেটা কয়েক হাজারে চলে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি গুম খুনের কথা বিএনপি যেভাবে বলছে, সেই প্রসঙ্গে আসি, সেই বিচারের কথা কি ভারত সরকারের পক্ষ থেকে আমরা শুনতে পেরেছি? শেখ হাসিনা বা আরও যারা এই ধরনের অপরাধের দায়ে অভিযুক্ত, তাদের বিচার করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ, তাদেরকে বিচারের মুখোমুখি করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে বা প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাইতেই পারে, কারণ রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করে আসলে অর্থনৈতিক অগ্রগতি। এটা চাওয়ার মধ্যে খুব আমরা দোষের কিছু মনে করি না। আমরাও চাই ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক, ভারতের বিভিন্ন যে রাজ্যে যে ধরনের অস্থিরতা বিরাজ করছে এগুলা মিটে যাক, যাতে ভারতেও শান্তি বজায় বিরাজ করুক, বাংলাদেশেও শান্তি বিরাজ করুক। এই দুই দেশ পরস্পরের মঙ্গল চাওয়ার মধ্যে তো আসলে কারো কোনো অসুবিধা নেই, এটা তারা চাইতেই পারে। কিন্তু একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে বাংলাদেশের যে আইনের যে প্রক্রিয়াটা, সেটার প্রতি ভারত সম্মান দেখাবে, পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের চাওয়াটার প্রতিও ভারত সম্মান দেখাবে। অবশ্যই। সেক্ষেত্রে সম্মানের কথা যখন বলছেন, একটি জিনিসে কিন্তু আমরা গণমাধ্যমের বৈঠকে ভারতের পক্ষ থেকে, ভারতীয় গণমাধ্যমে আমরা যাই দেখি না কেন, একটি আসলে কোট আনকোট কথা বলতে চাই, মোদী সরকার কিংবা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পারস্পরিক সম্মানের কথা কিন্তু বলা হয়েছে, এবং তিনি কিন্তু বারংবারই বলেছেন যে সুসম্পর্ক ভারতের সাথে শেখ হাসিনার যেরকম সুসম্পর্ক ছিল, কিন্তু বারংবারই প্রফেসর ইউনূসকে সম্মান এবং শ্রদ্ধা জানানো হয়েছে। এই ধরনের একটি মন্তব্য কিন্তু আমরা পেয়েছি। সেক্ষেত্রে আসাদুজ্জামান রিপন, আসলে আপনার কাছে এবার যেতে চাই যে বৈঠককে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, তার পাশাপাশি সম্পর্ককেও আমরা আশা করছি যে দুদেশের সম্পর্কের উন্নয়ন হবে। সেক্ষেত্রে আপনার কথাতেও আসলে কিছু চুক্তির কথা এসেছিল, যেগুলো নিয়ে আসলে আলোচনা করার জায়গা অবশ্যই বাংলাদেশের আছে। সেটি গঙ্গা এবং তিস্তা হতে পারে, সেটি হতে পারে আমাদের সীমান্ত নিয়ে বারংবার আলোচনা হচ্ছে। সেই প্রসঙ্গে আসলে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে বা সম্পর্কের উন্নয়নের ফলে নতুন কি আসলে আশা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এই যে আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের একটা টানাপোড়েন নিঃসন্দেহ আছে, তার মধ্যে একেবারেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল না। আমি যদি ধরি এভাবে, আমি আমার চোখ মিস করিনি, অ্যাটলিস্ট আমি দুবার এই গত 7 মাসে, মানে অর্থাৎ প্রফেসর মোদি ইউনূসের গভর্নমেন্টের সময় অ্যাটলিস্ট 2 থেকে 3 দফা ভারত থেকে কিন্তু আমাদের চালও আমদানি হয়েছে। তো যদি সম্পর্কটা যদি খুব খারাপ থাকতো, তাহলে দেখা গেলো চালটাও রপ্তানি করতো না, তাই না? একটা বাণিজ্যিক সম্পর্ক তো নিঃসন্দেহে সরকারের আছে, একেবারে আমাদের কি বলে, একেবারেই নেক্সট ডোর নেইবার, বা ভারতের আমরা নেক্সট ডোর নেইবার। আপনি তো একেবারে দরজা জানালা মানে আটকিয়ে, মানে একটা মানে যেটা ক্লোজ ডোর ডিপ্লোমেসি করতে পারবেন না, বা করার কোনো কারণও নেই, তাই না? এই যে মিস্টার
নরেন্দ্র মোদী তিনি এর মধ্যে মানে বিমস্টেক কনফারেন্সের পরে তিনি শ্রীলঙ্কাও যাবেন। শ্রীলঙ্কার সাথেও কিন্তু ভারতের অনেক টানাপোড়েন সম্পর্ক ছিল। এই যে রিজিওনালি যে দেশগুলো মানে শুধুমাত্র বাংলাদেশের সাথে তার সম্পর্কের অবনতি না, প্রায় মোটামুটি তার সকল প্রতিবেশীর সাথেই কিন্তু ভারতের সম্পর্কের বেশ অবনতি হয়েছে, তাই না? তো এর মধ্য থেকে চ্যালেঞ্জটা মোকাবেলা করার যে আর্টসটা তারা ফিল করছেন বলে আমার মনে হচ্ছে, তারা চাচ্ছেন যে আসলে এটা তাদের জন্য যে খুব লাভ হচ্ছে তা না। বিষয়টা হচ্ছে কি যে প্রতিটি রাষ্ট্র তার তো নিজের স্বার্থটা দেখবে। যদি আপনি ট্রাম্পের কথা যদি চিন্তা করেন, মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা ভারতের বা পার্টিকুলার মোদির সম্পর্কের অনেক মানে ফানুষীয় গল্প আমরা শুনেছি না, ফানুষ বলতে মানে ফুলন বাবুল স্টোরিজ তো আমরা শুনেছি যে মোদির সাথে ট্রাম্পের দারুণ সম্পর্ক, ট্রাম্প জিতে গেলে মোদি বাংলাদেশকে ট্রাম্পকে দিয়ে একটা আমাদের টাইট দেবে, অনেক কথাবার্তা আমরা শুনতাম। ইনফ্যাক্ট এটা কি হয়েছে? হয়নি। বরং ট্রাম্প আসার পরে ভারতীয় নানা জাতীয় প্রেশারের মধ্যে পড়েছে এবং ভারতীয় যে অবৈধ সিটিজেন যারা আমেরিকায় ছিল তাদের হাত পেছনে মুড়িয়ে মানে 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 মোস্ট আপনার হিউমিলেটেড ওয়েতে তাদেরকে ভারতে তারা পাঠিয়েছে। তো সে রিলেশনশিপ ডিপ্লোম্যাসিতে হচ্ছে পরস্পরের স্বার্থে হতে হবে। তো বাংলাদেশেরও যেমন ভারত, আমি বললাম আমাদের নেক্সট ডোর নেবার ভারত, মানে তাকে আমাদের লাগবে। এবং আমাদের সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা খুব চমৎকার কথা বলেছেন। আমি তার কথাটার মধ্যে উনি কিন্তু এই বিমস্টেক কনফারেন্সে জয়েন করার আগেই তার একটা স্টেটমেন্ট আমি দেখলাম। তিনি আশাবাদ করেছেন বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল মানে এই 4-5টা দেশকে নিয়ে তিনি একটা ভিন্ন অর্থনীতির কথা বলেছেন যে যদি এই দেশগুলো যদি তারা নিজেরা যদি পরস্পরের স্বার্থে মানে অর্থাৎ একজন আরেকজনের পরিপূরক হিসেবে তারা যদি বিকশিত হওয়ার চেষ্টা করে তাহলে একটা চমৎকার ইকোনমি ডেভেলপ করতে পারে। অর্থাৎ সমস্ত মানে ভারতও আপনার প্রসপার করবে, বাংলাদেশও প্রসপার করবে, নেপাল প্রসপার করবে, ভুটান প্রসপার করবে। আজকের পৃথিবীতে শুধু একা প্রসপার হওয়া সমৃদ্ধর সুযোগ নাই, আসলেই নাই। এই যে আপনি দেখবেন যে ট্রাম্প মানে শুল্ক আরোপ করলো, আপনি মানে বোধহয় মানে আপনি হেডলাইনে বলেছেন, এই শুল্ক আরোপ করার পরে কিন্তু তার ডলার ফল করছে, তাই না? এবং এটাই ইট ইজ ভেরি ডিফিকাল্ট মানে আপনার প্রেডিক্ট যে মানে আসলে এটা মানে এই আমেরিকার ট্রাম্প সরকারের এই শুল্ক নীতি তাকে কতটা বেনিফিট দেবে না তাকে বুমেরাং অবস্থার মধ্যে ফেলে। শেয়ার মার্কেটের পতন ঘটছে, তার নিজের মুদ্রার মান কমছে। আমাদের কথা ছিল যে আমরা প্রায় 37% আমাদের বাড়তি শুল্ক দিয়ে আমরা মানে ওভারকাম করতে পারবো না। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সাফার করবে কি না, কারণ আমাদের মেজর এক্সপোর্ট ডেস্টিনেশন সিঙ্গেল কান্ট্রি হিসেবে সেটা ইউনাইটেড স্টেটস, এবং আমরা বহু বিলিয়ন ডলার আমরা এখান থেকে আমরা পেয়ে থাকি। তো সেটারও একটা মানে আমি মিডিয়াতে মানে বেশ কিছু আর্টিকেল বিভিন্ন লোকজন মানে পড়েছেন এবং আমি নিজের আগ্রহ থেকে জানার যেটা চেষ্টা করেছি তাতে যেটা প্রফেসর ইউনূস সাহেব উনি কিন্তু যাওয়ার আগে একটা হিন্টসও দিয়েছেন যে এটা মানে নেগোশিয়েট করার মধ্যে দিয়ে, আলোচনা করার মধ্য দিয়ে আমরা এটাকে কমাতে পারবো। তো আমি একটা মানে একটা আর্টিকেল পড়ছিলাম রিগার্ডিং আপনার মানে ট্যাক্স ইস্যুস, ট্যাক্স পলিসি নিয়ে। তো সেখানে যেটা দেখা গেল যে আমরা ইউএস প্রোডাক্টের উপর আমরা প্রায় 74% আমরা করি কি বলে ট্যাক্স ইম্পোজ করি আমরা। ওটার একটা হিসাবে 37% মানে আমেরিকার পক্ষ না, একে খুব সরলীকরণ করা যাবে না যে ওটার জন্য আমাদের দয়া করে 74 না করে আমাদেরকে 37% করেছে, বিষয়টা তা না। এখানে কিছু মানে আলাদা মেজারমেন্ট আছে আপনার রেভিনিউ মানে ট্যারিফ করার ব্যাপারে। তো হোয়াট এভার, তো নিশ্চয়ই আমাদের যারা ইকোনমিস্ট যারা আছেন, যারা রেভিনিউ বিষয়গুলো যারা হ্যান্ডেল করেন, তো আমি যেটা পড়লাম সেটা হলো যে আমরা যে আমাদের ইম্পোর্ট ইজ ভেরি লিটল ফ্রম ইউনাইটেড স্টেটস। সেক্ষেত্রে আমরা 74-এর জায়গায় যদি আমরা মানে যদি 10%ই নিয়ে আসি, 10% যদি আমরা নিয়ে আসি, মানে একটা আলোচনা আছে, 10% যদি আমরা নিয়ে আসি তখন এটা কাউন্টার এফেক্ট হিসেবে আমেরিকা আমাদেরকে 10% করবে মানে ট্যারিফ ধার্য করবে। আমরা যদি 10% ট্যারিফ যদি ওদের উপর ইম্পোজ করি, যেহেতু আমার ইম্পোর্ট অনেক কম, তাতে আমি বেশি হব না, সাফার করব না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমাকে 37% শুল্ক যদি আমেরিকাকে দিতে হয়,
তাহলে আমার অনেক বেশি টাকা ওদেরকে দিয়ে দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে আই আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্ট একটা মানে একটা পজিটিভ ইনিশিয়েটিভ নিচ্ছেন। আজকে একটা বৈঠকের কথা আমি দেখলাম, প্রবাবলি দে আর ডিসকাসিং অন দোজ ইস্যুস, এবং এখান থেকে আমরা বেরোতে পারবো বলে আশা করি। তবে তার আগে নিতে চাই একটি বিরতি। প্রযত্নে বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি শেখ হাসিনার বিষয়ে কি বার্তা দিলেন মোদি সে প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন এবং রয়েছেন আজাদ মজুমদার। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে। এবং আজাদ মজুমদার, আপনার কাছে আবারও ফিরে আসতে চাই। দুদেশের সম্পর্ক যে একদম তলানিতে কিংবা টানাপোড়েন যে চলছে, সেটির সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ হলো ভিসা বন্ধ হয়ে যাওয়া। সেক্ষেত্রে আসলে আলোচনাতে ভিসা দুদেশের আবারও খুলবে কিনা, কিংবা বর্ডার আরও শান্ত হবে কিনা, সীমান্তেও আমরা দেখছি কিন্তু চিকেন নেক নিয়ে যদি বলি, কিংবা দেশের পাশে আমাদের বিভিন্ন সীমান্ত ক্ষেত্রেও কিন্তু দেখছি যে বিএসএফ আরেকটু হয়তোবা নড়ে চড়ে বসেছে, কিংবা তারা আরেকটু সশস্ত্র হয়েছে। সেক্ষেত্রে আসলে জানতে চাই ভিসা প্রক্রিয়া এবং চিকেন নেক দুটো নিয়েই। ধন্যবাদ আপনাকে। আসলে ভিসা বন্ধ হলেই সম্পর্ক তলানিতে, এই ধরনের ধারণা ঠিক না আমি মনে করি। বাংলাদেশের সাথে তো আরব আমিরাতেরও ভিসা বন্ধ, বাংলাদেশিদেরকে অনেকদিন ধরেই তারা ভিসা দিচ্ছে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে আরব আমিরাত যাতে ভিসা প্রক্রিয়াটা পুনরায় চালু করে, কিন্তু তাতে তো তাদের সাথে সম্পর্কের কোনো অবনতি হয়নি। ভারত কাকে ভিসা দেবে কি দেবে না, এটা আসলে একান্তই ভারতের নিজস্ব বিষয়। এটা ভারতের সিদ্ধান্ত, এটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বক্তব্য নেই। পাশাপাশি আপনার ভারতের কোন অঞ্চলে তার কোন বাহিনী নড়ে চড়ে বসবে, এটাও একান্ত তার নিজস্ব বিষয়। বাংলাদেশ দেখবে বাংলাদেশের অঞ্চলগুলো সুরক্ষিত আছে কিনা, বা বাংলাদেশের মানুষ সুরক্ষিত আছে কিনা। ভারত যদি বাংলাদেশিদেরকে ভিসা না দেয়, তাহলে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে বিকল্প কোনো ব্যবস্থা তৈরি করা যায় কিনা, যাতে তারা চিকিৎসা নিতে পারে। তো বা বাংলাদেশেই আরও চিকিৎসা ব্যবস্থা যদি উন্নত করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেই চিকিৎসা দেওয়া সম্ভব হয়, তাহলে ভারতের ক্ষেত্রে যেহেতু চিকিৎসাটাই হলো মূলত একটা ইস্যু, কারণ বাংলাদেশের যারা ভারতে যাতায়াত করেন তাদের বড় অংশ, বেশিরভাগ 50% বেশি আসলে চিকিৎসাজনিত কারণে যাতায়াত করেন। আর এর বাইরে বাণিজ্যিক কারণে ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে তার বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা প্রয়োজন, কারণ এক্ষেত্রে বাণিজ্য যদি ঘাটতিটা দেখেন, এই ঘাটতিটা আসলে কিন্তু বাংলাদেশের প্রতিকূলে। প্রায় $13 বিলিয়ন মধ্যে বাংলাদেশ $500 বিলিয়ন আসলে ভারতে এক্সপোর্ট করে। ভারতই মূলত বাংলাদেশে এক্সপোর্ট করে বেশি, এবং তার বাণিজ্যকে ফ্যাসিলিটেট করার জন্য তিনি যদি প্রয়োজন মনে করেন ভিসা দিবেন, না দিলে ওনার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ আসলে ভিসা নিয়ে ভারতের খুব বেশি উদ্বিগ্ন না। বাংলাদেশ মূলত চেষ্টা করছে ভারতের সাথে বাংলাদেশের যে অভিন্ন ইস্যুগুলো আছে, যে পানি সমস্যার কথা, এইটা সমাধানের প্রয়োজন, সীমান্ত হত্যা বন্ধ করা, এটা বাংলাদেশের জন্য খুবই জরুরি। পাশাপাশি ভারতে বসে যেন বাংলাদেশে কেউ উস্কানি দিতে না পারে, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য জরুরি। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার ভারতের সাথে আলোচনা করে যাচ্ছে। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে খুব ছোট্ট করে আসলে জানতে চাই, দুদেশের সম্পর্কের টানাপোড়েনের ভেতরে আসলে আমরা বারংবারই আলোচনা করছি যে সম্পর্ক উন্নয়ন হবে, সে নিয়ে আসলে বারংবারই আমরা কথা বলছি। তবে খুব ছোট্ট করে আপনার মন্তব্য জানতে চাই দুদেশের বর্তমানে আসলে এই বৈঠক পরবর্তী অবস্থান নিয়ে, খুব ছোট করে। আপনি ভিসা নিয়ে আলোচনা করছিলেন, আমি শুধু এই বিষয়টা কথা বলতে চাই। ভারত যে বাংলাদেশে ভিসা বন্ধ করেছে, এটা আমি মনে করি ইন ডিসগাইজ এটা বাংলাদেশের জন্য অনেক লাভ হয়েছে, এবং ইন্ডিয়া শুড কন্টিনিউ টু ডু দিস। ইন্ডিয়াটা করে যাওয়া উচিত হবে। আমাদের ভারত ভিসা না দিলে, যেমন দেখবেন ঈদে আমাদের কিছু দুর্নীতিবাজ লোকজন আছে, ঘুষখোর আছে, ওরা টাকাগুলো খরচ করার জন্য ইন্ডিয়ায় যেত কেনাকাটা করার জন্য, ওটার টাকাটা বেঁচে গেছে দেশের। আর ওই যে আপনি বললেন যে হাসিনাকে ফেরত ঠাটানোর ব্যাপারটা বলছিলেন না, মানে কথাটা তখন বলিনি, একটু বলে নেই। ভারতের একটা লাভ না, ভারতের খুব একটা লাভ আছে, যে কারণে শেখ হাসিনা এবং ওই ওবায়দুল কাদের সাঙ্গপাঙ্গদের পাঠানো।